মেঘাবৃত সূর্যটা যেন কিছুতেই বের হওয়ার চেষ্টা করে না। সারাক্ষণ ওই মিষ্কালঙ্ক মেঘের আড়ালে থাকে সে। একটু দেখা দিলে কি এমন ক্ষতি হয় তার? উল্টো দেখা না দিয়েই কত মানুষের ক্ষতি করে দিল। এসব ভাবনা আপন মনে ভেবে চলেছে পরি। জানালার ধারে জল চৌকি পেতে বাইরের দৃশ্য আপন মনে দেখছি পরি। হাতের উপর হাত রেখে তার উপর মাথা দিয়ে স্থির চিত্রে দেখা যাচ্ছে আজকের মেঘমালা। এই গোমরা মেঘের উপর একরাশ ঘৃণা এসে জন্মায় পরির। তখনই মনে পড়ল সোনালির বলা কথাগুলো। সত্যি কি পরি সবই কি শুধু ঘৃণা করে, ভালোবাসে না কাউকে? তাহলে আজকে কেন কানাইকে বাঁচালো সে? সেটা কি ভালোবাসা নয়? তাহলে কি সেটা মায়া? হ্যাঁ, মায়াই হবে হয়তো। সোনালি এত কঠোর বলে কেন পরীকে? সোনালি যখন চলে যায় তখন পরীর বয়স তো মাত্র 7 ছিল। অতটুকু বয়সে পরীর মধ্যে কি এমন দেখেছিল সোনালি? সব প্রশ্নের উত্তর ওই খাতাটাই পাবে সে। কিন্তু এখন আর পড়তে ইচ্ছে করছে না পরীর। কানাইয়ের জন্য খুব খারাপ লাগছে। যদিও কানাইকে সাজা দেওয়া হয়নি, তবু ভালো লাগছে না পরীর। বারবার সোনালির কথাই মাথায় আসছে। আফতাবের বড় মেয়ে সোনালি। যেদিন সোনালির জন্ম হয় সেদিন পুরো জমিদার বাড়িতে খুশিতে মেতে উঠেছিল। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে সোনাকন্যা। দেখতে যেমন সুন্দরী তেমন গায়ের গড়ন। তাই এই সোনাকন্যার নাম রাখা হয় সোনালি। প্রথম মেয়ে বলে সবে আহ্লাদি করে রাখত সোনালিকে। বাড়ির বড় মেয়ে বলে কোনো শখ অপূর্ণ রাখেনি সোনালির। সবসময় সবার কোলে কোলেই থাকতো। বড় হওয়ার পর সবার প্রিয় পাত্রী হয়ে ওঠে সোনালি। পদ্ম আঁকি, প্রিয়ংবদা, প্রাণচঞ্চল যেন এই মেয়েটিকেই বলা যায়। সবসময় হাসি খুশি আর সবার সাথে সুন্দর ব্যবহার করত সে। গ্রামেরই একটা স্কুলে পড়তো। সব শিক্ষকদের পছন্দের তালিকায় সোনালি সব সময়ের জন্য জায়গা করে নেয়। কিন্তু এই চঞ্চল মেয়েটার মুখে গাম্ভীর্য এনে দেয় সময়। সে যেন সোনালির এই খুশিকে মানতে পারেনি। হিংসার তাড়নায় সে মেয়েটির মুখ থেকে হাসি কেড়ে নিল। সোনালির 5 বছর বয়সে মালার জন্ম দেন রূপালীন। তখন থেকে জমিদার বাড়িতে কেমন কুমট ভাব নেমে আসে। সবাই ভেবেছিল ছেলে হবে, কিন্তু মালা মেয়ের জন্ম দিয়েছেন। আবেরজান এতে ক্ষুব্ধ হলেন, সাথে আফতাবও। একটা পুত্র সন্তানের জন্য শেষ করে দিলেন মালার প্রতি তার ভালোবাসা। মায়ের প্রতি অবহেলা দেখে সোনালির কোমল হৃদয় কেঁদে উঠল। বাবাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করলো। তবে সেই ঘৃণা কখনোই আফতাবের সামনে প্রকাশ করত না সে। নীরবে নির্ভীতে চোখের পানি ফেলত। ভাবত নিজে অভিশাপ দিতে পারেনি তো কি হয়েছে, ওর চোখের পানি তো অভিশাপ হয়ে দাঁড়াতে পারে। পরীর জন্ম যেন সবার কাল হয়ে দাঁড়ায়। যেখানে একটা ছেলে জন্ম দিতে পায়নি মালা, সেখানে রূপবতী মেয়ের জন্ম দিয়ে কি হবে? রূপ যেন অভিশাপ এনে দিয়েছে মালা ও তার মেয়েদের জীবনে। মেঘের গর্জনে পরীর ধ্যান ভেঙে দেয়। জড়ো হওয়া বইছে বাইরে। বাতাস মেঝেতে লুটানো ঘাগড়াটা দুলছে। সামনের কোকড়ানো চুলগুলো বাতাসের সাথে মেতে উঠেছে যেন। শীত লাগছে পরীর। জ্বরটা এখনো কমেনি, তবে এই জ্বর কখনোই কাবু করতে পারেনি পরীকে। আজকেও তার ব্যতিক্রম হলো না। তবে জলচৌকি থেকে উঠে দাঁড়িয়ে সে ঘরের সব জানালাগুলো বন্ধ করতে লাগলো। হঠাৎই তার একটা কথা মনে পড়ল। মালা বলেছিল সোনালি নাকি শহরে চলে গেছে, সেখানে রাখালের সঙ্গে থাকে সে। আর এই মেয়ে ডাক্তারগুলো তো শহর থেকে এসেছে। যদি ওরা সোনালি কোনো খোঁজ দিতে পারে, এসব ভেবে দৌড়ত। জানালা বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেল পরি। এক প্রকার ছুটে চলে এলো মেহমানদের ঘরের দরজায়। কিন্তু ভেতরে যেতে ওর শরীর কাঁপছে, জ্বরে নয়, একটু অস্বস্তি লাগছে ওর। যদি ওরা সোনালির খবর দিতে না পারে। পরি আস্তে করে দরজায় হাত রাখতেই জনাত করে দরজা খুলে গেল। দরজা খোলার শব্দে পালক পেছনে ঘুরে তাকিয়ে পরীকে দেখে অনেক অবাক হলো। রুমি আর মিষ্টি ঘুমাচ্ছে। পালকও ঘুমানোর প্রস্তুতি নিতে যাচ্ছিল। বাগান বাড়ি থেকে ওরা তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আকাশের অবস্থা ভালো না, ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তাই ওরা তাড়াতাড়ি চলে এসেছে। দুপুরের খাবার খেয়ে একটু আগে ঘরে এসেছে। রুমি মিষ্টি ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে। পরি এগিয়ে এসে পালকের সামনে দাঁড়ালো। ইতিমধ্যে ঘাম ছুটে গেছে পরির। এমন অবস্থায় পরীকে দেখে পালক জিজ্ঞেস করে, কোন সমস্যা পড়ি?
মানে তুমি কিছু বলতে চাও? প্রশ্নটা ঝঙ্কার তুলে দিল পরি সারা শরীরে। কথা বলতে ওর ঠোঁট কাঁপছে। আচ্ছা, সোনালির সম্পর্কে কি কিছু জিজ্ঞেস করা ঠিক হবে? কিন্তু সোনালির জন্য বুকটা খুব জ্বালা করে পরির। তাই সে আমতা আমতা করে জিজ্ঞেস করলো। আপনারা তো শহর থেকে আইছেন। পালক পরীর অবস্থা দেখে এগিয়ে এলো। সামনে জল চৌকিতে বসে ইশারায় পরীকে বসতে বলো। দুহাতে নিজের ঘাগরা খামচে ধরে এগিয়ে গিয়ে বসে পড়ি। পালক মুচকি হেসে বলে, হ্যাঁ, আমরা শহর থেকে এসেছি। পালকের সুন্দর আচরণে পরি যেন সাহস পেল। সে চট করেই বলে উঠল, আপনারা কি আমার সোনা আপার খবর আইনা দিতে পারবেন? কথাটা বুঝলো না পালক, তাই পরীর প্রশ্নে বিপরীতে সে প্রশ্ন করে, সোনা আপা কে? চিনলাম না, সব গুছিয়ে বলো তাহলে বুঝতে পারবো। আমার বড় আপা সোনা আপা শহরে থাকে, আর আপনারাও তো শহরেই থাইকাই আইছেন। আমার সোনা আপার একটু খবর আইনা দিবেন, খুব ভালো হয় তাইলে। কতদিন আপারে দেখি না। পরীর মায়াবতী মুখখানি দেখে পালকের কষ্ট হলো। এই মুখটা দেখলে বোধহয় পুরুষ কেন কোনো নারীও পরীকে ফেরাতে পারবে না। টসটসে জ্বলে ভরা চোখ দুটো সবাইকে ঘায়েল করার প্রধান অস্ত্র। তোমার আপা শহরে থাকে বুঝলাম, কিন্তু বাড়িতে আসে না? তোমার বাবাকে বললেই তো পারো, তোমাকে শহরে নিয়ে যাবে, তখন তুমি তোমার আপাকে দেখতে পারবে। পালকের কথাই পরী ঘন ঘন মাথা নেড়ে বলে, না আব্বা, আমারে কোনোদিনই শহরে নিয়ে যাইব না। আপার কথা কইলে তো নিবই না। কেন? কি এমন করেছে তোমার আপা? দীর্ঘশ্বাস ফেলল পরী। নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপা আমাকেও গ্রামের একটা পোলারে ভালোবাসতো অনেক, কিন্তু আমার আব্বা মাইনা নেয় নাই। তার লেগাই আমার আপা হেরে নিয়া শহরে চলে গেছে, আর আহে নাই। আব্বাই কইয়া দিছে এই বাড়িতে যেন আমার সোনা আপার নাম কেউ না নেয়। আম্মা অনেক কান্দে আপার লেগা, তাই আমি একবার আপার লগে দেখা করতে চাই। পরীর কথার মাঝে একরাশ কষ্ট দেখতে পেল পালক। মেয়েটাকে প্রথম দেখে বদমেজাজি ভাবলেও এখন সে বেশ বুঝতে পারছে যে পরীর কঠোরতার পেছনে রয়েছে এক সাগর কোমলতা, ঠিক নারকেলের মতো। উপরে শক্ত খোসা যে ভাঙতে পারবে একমাত্র সেই পারবে কোমলতা স্পর্শ করতে। পালক এবার বুঝতে পারছে যে এই বাড়ির বড় মেয়ের সাথে কারোর কোনো সম্পর্ক নেই, কিন্তু মেঝো মেয়ে সে কোথায় এখন? উত্তর জানতে তাই সে জিজ্ঞেস করে, আর তোমার মেজ বোন এখন কোথায়? পরি মাথা নিচু রেখেই জবাব দিল, রূপা আপার বিয়া হয়ে গেছে। বুঝলাম, কিন্তু পরি শহরটা তো তোমাদের গ্রামের মতো ছোট না যে খুঁজলেই তোমার আপাকে পেয়ে যাব। তাছাড়া তোমার আপাকে তো আমি কখনো দেখিনি, আর আমি মেয়ে হয়ে কিভাবে তোমার আপাকে খুঁজবো? এভাবে খোঁজা তো সম্ভব নয়, তবে চেষ্টা করে দেখব। মনটা খারাপ হয়ে গেল তার। এটাই ভয় পাচ্ছিল সে, হয়তো ওরা কেউই সোনালি খবর দিতে পারবে না। গোমরা মুখেই পরি পড়ল। তাইলে কি কোনোদিন আপার খোঁজ পাবো না? কথাটা বলেই উঠে দাঁড়ালো পরি। ছোট ছোট পা ফেলে দরজা দিয়ে বেরিয়ে গেল। স্থির নয়নে তা দেখল পালক। আজকে পরির আচরণে বেশ অবাক হয়েছে পরি। দুদিন আগেই তো ওদের থাকা নিয়ে কত কথা শোনালো, আর আজকে এভাবে মিশে গেল। তবে পরির সাথে সাক্ষাৎ হয়ে বেশ ভালোই লাগলো পালকের। মেয়েটা সুন্দর, তবে কথাগুলো যেন আরো বেশি সুন্দর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যেন ঝড়টা আরো বাড়ল। আফতাব আজকে বোধহয় এই বাড়িতে ফিরতে পারবে না। এই ঝড়ের মধ্যে কোনো মাঝি নৌকা চালবে না। পুরো জমিদার বাড়িতে অচেনা 3 পুরুষ ছাড়া আর কোনো পুরুষ নেই। নাইম বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আপন মনে। জড়ো হওয়া গায়ে লাগছে, শীতও করছে, কিন্তু ঘরে যেতে ইচ্ছে করছে না তার। উল্টো হাত বাড়িয়ে সে বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে। সকালের কথা ভাবছে নাইম এখন। অল্প সময়ের ব্যবধানে কত কথাই না বলে গেল পরি, অথচ এই সময়টুকু বারবার চোখের সামনে ভেসে উঠছে। পরীকে এক পলক দেখার ইচ্ছা যেন বাড়ছে নাইমের। আজকে রাতে কি তাহলেও ঘুমাতে পারবে, নাকি পরীকে দেখতে যাবে? নাইম স্থির করলো আজকে যেভাবেই হোক অন্তরে সে ঢুকবে। তার উপর আজকে কেউই নেই বাড়িতে। আসিফ এসে নাইমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এই ঠান্ডায় এভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই? চল ভেতরে। নাইম দৃষ্টি বৃষ্টিতে স্থির রেখে বলল, আজকে পরীকে দেখতে যাব। এই ঝড়ের মধ্যে পাগল হয়ে গেছিস তুই? সকালে কি হলো দেখলি না? পরি যেমন মেয়ে তোকে বেঁধে ফেলবে আমি নিশ্চিত।
এরকম করিস না, নিজের পায়ে নিজে কুড়াল মারিস না। চল ঘরে চল। কিন্তু নাইম তা মানল না। সে পরীকে দেখবে। এ নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি করল আসিফ আর নাইম। আসিফ ভয় পেতে লাগলো আর নাইম ওকে সাহস দিতে লাগলো, কিন্তু ভাগ্য যেন ওদের সওয়াই হলো না। তখনই সদর দরজা খোলার শব্দ এলো। অন্ধকারে একটা অবৈ দেখতে পেল দুজনেই, তবে বুঝতে পারল না সে কে। তাই ওরা পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো আগন্তুকের দিকে। বারান্দায় হারিকেন জ্বলছিল বিধায় আগন্তুক সেদিকেই আগে গেল। সাথে সাথে ব্যক্তির মুখটা স্পষ্ট হয়ে উঠল। অস্পষ্ট স্বরে নাইম বলে উঠল, আপনি? ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল সায়রের। বৃষ্টিতে ভিজে সে একাকার, হাসি মাখা ঠোঁট দুটো কাঁপছে তার। পরনে সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেপটে গেছে। নাইম অবাক হয়ে বলল, এই বৃষ্টিতে ভিজে এলেন কেন আপনি? এই সময় ভেজা ভালো না, জ্বর আসতে পারে। তাড়াতাড়ি পাঞ্জাবি বদলে ফেলুন। সায়রের নাইমের ঘরে মুখোমুখি ঘরটাতে প্রবেশ করে পাঞ্জাবি খুলে আরেকটা পাঞ্জাবি পরে নেয়। দড়িতে ঝোলানো গামছাটা নিয়ে মাথার চুলগুলো মুছতে লাগলো সে। আফতাব বাড়িতে নেই বলে সায়রকে আসতে হলো, না হলে তার ঠেকা পড়েছে এই ঝড়ের মধ্যে আসতে। কোনো মাঝি আসতে চায়নি বিধায় সে নিজে এসেছে নৌকা চালিয়ে, সাথে কাক ভেজাও হয়েছে। আফতাবের সবচেয়ে বিশ্বস্ত লোক হলো শেহরান সায়ের, বলতে গেলে ডান হাত। আখিরের থেকে সে সায়রকে বেশি ভরসা করে। সব কাজের দায়িত্ব একমাত্র সায়রকে দিয়ে নিশ্চিত হতে পারেন সে। কোনো কাজে আজ পর্যন্ত দেরি করেনি সায়ের। তাছাড়া ওর কাজের হাত চমৎকার, বলতে গেলে যেখানে হাত দেয় সেখানেই সোনা পায়। এজন্য আফতাব একটু বেশি স্নেহ আর বিশ্বাস করে সায়েরকে। এমনকি শহর থেকে ডাক্তার আনার জন্য সায়েরের হাত আছে। সায়েরের পরামর্শই আফতাব ডাক্তার এনেছেন। সায়ের বলেছে এতে নাকি আফতাবের নাম বাড়বে, সবাই আরও বেশি বেশি শ্রদ্ধা করবে তাকে। হয়েছেও তাই। সবার মুখে মুখে এখন আফতাবের গুণগান ছাড়া কিছুই শোনা যায় না। নাইমের সঙ্গে সায়েরের দেখা শহরেই হয়েছিল, তবে তা ক্ষণিকের জন্য। এরপর নাইম আর সায়েরকে দেখেনি। সে অন্য শহরে গিয়েছিল, আজই গ্রামে ফিরেছে আর এসে কাজে লেগে পড়েছে। এখন সায়েরের প্রধান কাজ হলো এই জমিদার বাড়ি রক্ষা করা, যেন বাইরের কেউ এই বাড়িতে ঢুকতে না পারে। কিন্তু এই মুহূর্তে ক্ষুধায় পেট চলছে ওর, কিছু না খাওয়া অবধি সে কিছুই করতে পারবে না। তাই সে ছাতা হাতে বের হলো। অন্দরমহলের দরজায় কয়েকবার টোকা দিল, কিন্তু কেউই সাড়া দিল না। অতপর সায়ের কুসুমকে কয়েকবার ডাকতে কেউ একদম দরজা খুলে দিল। মুখোমুখি হলো পালক আর সায়ের। পালককে সায়ের একদমই আশা করেনি, ভেবেছিল বুঝি কুসুম আসবে। সায়ের নিজের বিস্ময়তা বিনা প্রকাশে বলল, কুসুমকে একটু ডেকে দিবেন। হারিকেনটা একটু উঁচু করে ধরে পালক, এতে সায়েরের মুখটা আর একটু স্পষ্ট হয়। পালক বলে, কুসুম তো নেই, বোধহয় বাড়িতে গেছে। তাহলে বড়মা? পালক একবার পেছনে তাকিয়ে আবার সায়েরের দিকে তাকালো, বলো, ঘরে আছেন? কিছু লাগবে আপনার? আমাকে বলুন। সায়ের অনিচ্ছা প্রকাশ করে বলল, না, বড়মাকে বলুন শায়ের এসেছে, তাহলে তিনি আসবেন। মাথা নেড়ে হারিকেন নিয়ে চলে গেল পালক। মালা ঘরে যেতেই দেখল জেসমিন মালার মাথায় জলপট্টি দিচ্ছেন, আর থেমে থেমে কেসে উঠছে মালা। পালক এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে ওনার? মুখ তুলে চৌকিতে তাকালো জেসমিন, বলেন, তুমি এই ঘরে এসেছো কেন? আর আবার বেশি কিছু হয়নি, সামান্য জ্বর, সেরে যাবে, তুমি নিজের ঘরে যাও। পালক সায়েরের কথা বলতে জেসমিন ঘর থেকে বের হয়ে গেল। তার সাথে পালককেও নিজের ঘরে যেতে বলে। ঘরে সেই পালঙ্কে গা লাগিয়ে শুয়ে পড়ে পালক। রুমিয়ার মিষ্টি খাতা কলম নিয়ে কিসব হিসাব করছে। এসব ভালো লাগছিল না বিধায় পালক নিচতলায় বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল। অন্তরে দরজা ধাক্কানোর শব্দে সে দরজা খুলল, কিন্তু চোখের সামনে কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখে যেন মুগ্ধতা এসে বেড়ে দুই নেত্রে। এই নিয়ে তৃতীয়বারের মতো সায়েরের সাথে দেখা তার। প্রথম দেখা হয়েছিল শহরে। অদ্ভুত এই পুরুষটির চোখে চোখ আটকে গিয়েছিল পালকের নয়নজোড়া। অন্য রকমের মাধুর্য আছে সায়েরের চোখে। সুরমা পরায় চোখ দুটোর সৌন্দর্য বেশি ছড়াচ্ছে। সেখানেই পালক কিছু পল আটকে গিয়েছিল, তারপর আর দেখা হয়নি। আজকে বাগান বাড়িতে দ্বিতীয়বার দেখা হয়, তবে তা দূর থেকে। আর এখন যে এইভাবে সায়েরের সাথে পালকের দেখা হবে তা ভাবেনি পালক।
কাল বৈশাখী ঝড়ের মতোই তাণ্ডব চালিয়েছে কাল রাতের ঝড়। গাছের ছোট ছোট ডালপালাগুলো উড়ে এসে পড়েছে অন্তর্মহল ও বৈঠক ঘরের উঠোনে। গাছগাছালির পাতাতেও ভরপুর হয়ে আছে। ঠিক তেমনিভাবেও এ ঝড় নদী নালায় তাণ্ডব চালিয়েছে। বিন্দুদের নৌকাখানি সারা রাত তুলেছে। ভাগ্য ভালো যে পুরোপুরি উল্টে যায়নি, তাহলে ওদের থাকার জায়গা বলতে আশ্রয় কেন্দ্রে শেষ ঠিকানা হতো। কিন্তু নৌকায় দুটো ফুটো হয়ে গেছে, চুয়ে চুয়ে পানি ঢুকছে সারা রাত। বিন্দুর মা চন্দনা দেবী আর সখা নৌকার পানি ফেলেছে। রাতে দু চোখের পাতার এক করেনি তারা, কিন্তু ইন্দু বিন্দু দুবন মরার মতো ঘুমিয়েছে। শত ডেকেও চন্দনা ওদের তুলতে পায়নি। ওদের এক কথা মলে মরুক, তবু ঘুম ছাড়বে না। দরকার পড়লে ঘুমের ঘরে নৌকার তলে চাপা পড়ে মরবে। এজন্য সকাল হতে চন্দনা দেবী বকাবকি শুরু করে দিয়েছে, চিল্লিয়ে বলতেছে, তগো মতন মায়া লাগতো না আমার। ছোট পোলাটা নিয়ে সারা রাত জল হেসলাম, আর সেমনি দুইটা গত্র তেল লাগায় ঘুমাইলো। হারাম চাঁদি হত ছাড়ি, তোর বাপের তো খবরই নাই। আজ খাইবে কি? গলায় ঢালার মতন কিছুই নাই। আমি মরি, আমার জেলায় কেউ একটুও দেখে না। এত মানুষ মরে, আমি মরি না কেন? কপাল চাপড়াতে চাপড়াতে চন্দনা নৌকায় বসে আধা ভাঙ্গা গামলা দিয়ে পানি ফেলছে, সাথে চোখের পানিও ফেলছে। ছেলে মেয়েদের নিয়ে আর পারছে না চন্দনা। বিয়ের পর থেকেই কষ্ট করে আসছে। স্বামী মহেশ মাছ বিক্রি করে কোনো রকমে সংসার চালায়, তবুও কিসে যেন কমতি থেকে যায়। সব টাকায় যদি সংসারের পিছে খরচ হয়ে যায়, তাহলে সঞ্চয় করবি কি? মেয়ে দুটো তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে তো। কিভাবে কি করবে তা ভেবে ভেবে চন্দনার দুঃখের শেষ নেই। কিন্তু মহেশ অত ভাবে না। কিভাবে দুটো টাকা সঞ্চয় করবে মেয়ে বিয়ের জন্য, তাও ভাবে না। 3 সন্তানকে মহেশ খুব ভালোবাসে, বিশেষ করে বড় মেয়ে বিন্দুকে। কেননা বিন্দু নাকি দেখতে একদম মহেশের মতো, শ্যামলা গায়ের রং, চোখ, এমনকি স্বভাবটাও মহেশের মতোই। এজন্য মহেশ বাকি সন্তানদের থেকে বিন্দুকে একটি বেশি স্নেহ করেন। এর জন্য প্রায় মহেশের সাথে ঝগড়া হয় চন্দনার। মেয়ে মানুষ বাড়ন্ত বয়স, কখন কি ভুল করে বয়সে কে জানে। তার চায় মেয়ে তো আরেকটাও আছে, ওকেও তো বিয়ে দিতে হবে। চন্দনার কথা যেমন আগেও কেউ কানে নেয়নি, তেমনি আজকেও কেউ কানে নিল না। ইন্দু গিয়ে মাটির চুলা জ্বালাতে বসে পড়ল। তার সখা নিজের ছেঁড়া গামছায় করে আনা ফল পাকুড় বের করতে বসলো। বিন্দু কলা গাছের ভেলাটা নিয়ে বের হয়ে গেল। ঝড় থামলেও মেঘ কমেনি, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। কিন্তু এই বৃষ্টি বিন্দুকে ভেজাতে ব্যর্থ। ভেলা নিয়ে শাপলা বিলে এসেছে সে। হাতের বাঁশটা ভেলার উপর রেখে উবু হয়ে বসে কতগুলো শাপলা তোল। আরও কিছু শাপলা তুলতে হাত বাড়াতেই একটা নৌকে এসে ধাক্কা দিল ভেলায়। কেঁপে উঠল বিন্দু, পড়ে যেতে গিয়েও পড়ল না, উঠে দাঁড়িয়ে বলল, মা গো মা, এমনি ঠেলা মারে কেউ, আর একটু হইলেই পইড়া যাইতাম গা। নৌকা থেকে বেরিয়ে এলো সম্পান। এক লাফে ভেলায় উঠে দাঁড়ালো, বলল, এইখানে কি করস? হ্যাঁ, মনে হয় বুঝো না কিছু। শাপলা না নিলে খাইতাম কি? কেন, তোর বাপে কই গেছে? বিন্দু আরো কিছু শাপলা তুলতে তুলতে জবাব দিল, গঞ্জের হাটে গেছে কাইল, ঝড়ের লাইগা আইবার পারে নাই। সম্পান কিছু বলল না। এদিক ওদিক তাকিয়ে লোকজন দেখে নিল, না কেউ নেই। সম্পান আরেকটু এগিয়ে এসে বলল, জানোস বিন্দু, শহরের ডাক্তারবাবু আমার কাছে পরীর কথা জিগায়। বিন্দুর হাত থেমে যায়, উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, তুমি কিছু কইছো মাঝি? পাগল নাকি, কিছু কমু? আমার মনে হয় হ্যাঁ আমার কথা বিশ্বাস করে নাই, পরীরে হাই দেখতে চায়। কও কি? এই কথা তো পরিরে জানতেই হইব। পরি জানলে কি করব কে জানে। সম্পান বিন্দুকে আশ্বাস দিয়ে বলে, কিছু হইব না রে, আমাকে পরি সব সামাল দিতে পারবো। আজ রাইতে যাবি, তোরে পদ্মে ঘোরামুনি। বিন্দুর মুখে হাসি ফুটে উঠল। পরিবানু রে কই, ও যাইব না? বাইর হইতে পারবো তো পরি, তাহলে নিয়ে যামুনে। তুই তৈয়ার হয়ে থাকিস তাইলে। সম্পান আর কথা না বাড়িয়ে নৌকা নিয়ে চলে গেল। অনেক কাজ তার। আজকে ওষুধ আনতে শহরে যেতে হবে তার। সারাদিন কাজ করলেই রাতে ছুটি পাবে সে। শাপলাগুলো একসাথে জড়ো করে বেঁধে নিল বিন্দু। তারপর দাঁড়িয়ে বাঁশটা হাতে নিয়ে চলল নিজের গন্তব্যে। এর আগেও অনেকবার সে সম্পানের সাথে পথে ঘুরতে গিয়েছিল, তবে পরীর সাথে হাতে গোনা কয়েকবার গিয়েছিল লোকচক্ষুর অন্তরালে।
পরি জমিদার বাড়ির সবাইকে ধোকা দিয়ে তো সবসময় আসতে পারে না, তাই বিন্দু আর সম্পানই ঘুরতে যেত। সম্পান মাঝি হলো পদ্মার রাজা আর বিন্দু হলো পদ্মা রানী। এই উপাধি পরি ওদের দিয়েছিল। সম্পান বিন্দুর ভালোবাসার একমাত্র সাক্ষী হলো পরি। তবে বিন্দুর সাথে পরির বন্ধুত্ব যেন আচমকাই হয়ে গেছে। পরি তখন ছোট ছিল, গ্রামের কারোর সাথেই সে বন্ধুত্ব করতে চাইতো না। অনেক ধনী পরিবারের সন্তান থাকতেও গরিব হিন্দু সম্প্রদায়ের এই মেয়েটিকে সে নিজের বন্ধু হিসেবে বেছে নেয়। দুজন দুজনের প্রাণের সখী। মুদির দোকান ছিল মহেশের, তবে সেটা ইন্দু আর বিন্দুই চালাতো বেশি। মহেশ ঘুরত পরের নৌকায়, জাল ফেলতো নদীতে। ওই দোকানে এসেই বিন্দুর সাথে প্রথম পরিচিত হয় পরি। গজদন্তির হাসিতে সেদিন পরি কি মাধুর্য দেখেছিল তা একমাত্রই পরি জানে। বিন্দুর পরনের সুতির শাড়িটা সবসময় নোংরা ধুলোবালি মাখা থাকতেও পরি ওকে জড়িয়ে নিত নিজ পক্ষে। বিন্দুর শত বাধাও সে মানত না। পরীর নির অহংকারতা দেখে বর্বরী মুগ্ধ বিন্দু। না আছে রূপের অহংকার, আর না আছে টাকা পয়সার অহংকার। এজন্য বিন্দুর প্রিয় পাত্রী পরি। শাপলাগুলো মায়ের কাছে রেখে বিন্দু ভেলা ভেড়ালো জমিদার বাড়ির ঘাটে। ভয়ে ভয়ে পা ফেল জমিদার বাড়ির চৌকাঠে। দেলোয়ার আর লতিফ বাধা দিল না বিন্দুকে, কারণ তারা জানে বিন্দু পরির সাথে দেখা করতে এসেছে। তবে বিন্দুর ভয়ের একমাত্র কারণ হলো আবেদজান। বিন্দু বিধর্মী হয় তাকে ঘরে আসতে দিতে চান না আবেদজান। বিন্দুকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেন। এজন্যই বিন্দু লুকিয়ে আসে এ বাড়িতে। এখন বন্যা থাকেই আসতেই পারে না। জেসমিনকে বলে পরীর ঘরের দিকে পা বাড়ায় বিন্দু। যাওয়ার আগে আবেদজানের ঘরে উকি দিতে ভোলে না সে। আচমকা বিন্দুর আগমনে হক চুকিয়ে গেল পরি। তবে নিজের সখীর প্রতি তার অভিমানও কম জমেনি। এতদিন কোথায় ছিল, তাই সে অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, তুই এইখানে আইসুস কেন? কেন তুই? হাসলো বিন্দু। সাথে সাথেই ওর গজ দাঁতটা যেন উদয় হলো। পরি এক ধ্যানে শ্যামকন্যার হাসি দেখল, যেন মুক্তা ঝরছে ওই হাসি থেকে। বিন্দুর হাসি দেখে পরির বলতে ইচ্ছে করছে, এভাবে হাসিস না, আমার খুব হিংসা হয়। এ মেয়ের রূপ নয়, হাসি দিয়ে পুরুষের মন ভোলাতে পারবে যেমন করে সম্পানের মন ভুলিয়েছে। পরি বলল, থাক, আর হাসতে হইব না। কি কইবি ক তাড়াতাড়ি। বিন্দুর মুখে রাতে বেড়াতে যাওয়ার কথা শুনে আনন্দে নেচে উঠল পরির মন। অনেকদিন বেড়ানো হয় না, মরতে বিন্দুর প্রতি সব অভিমান যেন বন্যার পানিতে ভেসে গেল। কাঠের আলমারিটি খুলে একখানা মকমলের শাড়ি বিন্দুর হাতে ধরিতেই বলল, আইস তুই এই কাপড়টা পরিস। শাড়িটাতে হাত বুলিয়ে বিন্দু পরির দিকে তাকিয়ে বলে, তুই তো কাপড় পরস না পরিবানু, তাহলে এত সুন্দর কাপড় পাইলি কই? পরি চটজলদি আয়নার সামনে থেকে দুটো ফিতা এনে বিন্দুর হাতে গুজে দিয়ে বলে, সোনা আবার ঘরে পাইছি, এই কাপড় তো কেউ পরবো না, তাই তোরেই দিলাম। নিয়া যা, আইস পরিস, তোরে খুব সুন্দর দেখাইবে। খুশি হলো বিন্দু। শাড়িটা নেতিয়ে পড়া আঁচলটা দিয়ে পেঁচিয়ে বের হলো সে। উঠোনে আসতেই দেখলো মালা বারান্দায় বসে কাশছে। বিন্দু সেদিকে এগিয়ে গিয়ে বলল, যেদি তোমার শরীরটা আজও খারাপ, যেদিনই আহি সেই দিনই দেহি অসুখ তোমার। পরির বাপরে কইয়া একটা ডাক্তার দেখাও, কবিরাজরের তো কতই দেখাইলা। বিন্দুর প্রশ্নের উত্তর না দিয়ে মালা জিজ্ঞেস করলো, আইস পরি কি দিল তোরে? তাড়াতাড়ি বাড়ি যা, পরির দাদি দেখলে চিল্লাইবো। বিন্দু আর দেরি করলো না, দৌড়ে চলে গেল। ঘাটে গিয়ে ভ্যালে চড়তেই দেখলো শহরে ডাক্তারদের নৌকা ভিড়েছে। ওদের দেখে বিন্দুর মনে পড়ে গেল সম্পানের কথা। ইস, পরীকে আসল কথা বলতে ভুলে গেছে, রাতে বলে দেবে ভেবে বিন্দু বেলা ভাসালো জলে। নিজ ঘরে এসে বিশ্রাম নিচ্ছে নাইম, শেখর আর আসিফ। আজকে পালকের মুখে সবাই শুনেছে, ওরা এমনকি অবাক হয়েছে। হয়তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে সোনালি চলে যাওয়ার। এরই মধ্যে একটিবারও মেয়েকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবেনি। আশ্চর্যজিত হয়ে শেখর বলে, এই জমিদার মশাই অদ্ভুত রে, মেয়েটাকে ফিরিয়ে আনা তো দূরের কথা, একবার খোঁজও নেয়নি। ব্যাপারটা অদ্ভুত, তাই না? পালঙ্কের উপর দুপা তুলে বসে আছে আসিফ আর নাইম শুয়ে আছে। শেখরের কথা শুনে নাইম উঠে বসে বলল, মেয়ের থেকে নিজের আত্মসম্মানটাই বড় করে দেখছেন জমিদার, এজন্যই মেয়ের কোনো খোঁজ নেননি। তাছাড়া আমার মতে দোষটা তো একা জমিদারের নয়, ওনার মেয়েরও আছে। সে চাইলেও এখানে আসতে পারতো। জমিদার হয়ে কিভাবে তিনি তার মেয়েকে একটু নিচে
পরিবারের ছেলের সাথে বিয়ে দিবে। দুজনের কথার মধ্যে আসিফ বলে উঠল, ওটাই প্রধান সমস্যা, কিন্তু ভালোবাসা তো বলে কয়ে আসে না, তাই না? ওরা হুটহাট করে এসে মনের মধ্যে গেঁথে যায়। কথাটা বলে একটু থামলো আসিফ, তারপর নাইমকে জিজ্ঞেস করে, আচ্ছা নাইম, তুই যে পরীকে দেখতে চাইছিস, মানে তোর দেখার ইচ্ছা, এটা কি শুধুই ইচ্ছা না অন্য কিছু বল তো? হুম হুম ভালোবাসা নাকি আকর্ষণ? চটজলদি উত্তর দিতে পারল না নাইম। সত্যি কথাই তো বলেছে আসিফ। সে কি শুধু ইচ্ছে পূরণ করতে পরীকে দেখতে চায়, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? কিছুক্ষণ ভেবেই নাইম বলল, জানি না কেন ওই মেয়েটাকে দেখার এত ইচ্ছা করছে। যদি এটাকে আকর্ষণ বলে তাহলে তাই, আর যদি ভালোবাসা বলে তাহলে। দীর্ঘদিন পর মেঘের মুলুকে চাঁদ ভেসেছে আজ। পূর্ণ চন্দ্র নয়, অর্ধচন্দ্র, কিন্তু এই অর্ধেক চাঁদটাই পুরো পৃথিবীকে আলোকিত করে তুলেছে। নৌকাগুলো হালকা দূর থেকেই দৃশ্যমান হয়ে উঠেছে। চাঁদের আলো পড়ছে পানিতে, চিকচিক করে উঠছে পানি। ঢেউয়ের সাথে সাথে যেন চাঁদও নিচে উঠছে। নৌকার কোণায় বসে পানিতে পা ডুবিয়ে দিয়েছে পরী। মাথার ঘোমটা ফেলে বড় করে শ্বাস নিল সে। মুহূর্তে যেন লুফে নিল প্রকৃতির সব ঘ্রাণ। এই ঘ্রাণটা খুব পরিচিত পরীর। এটা তো নূরনগরের ঘ্রাণ। মুক্তি পাওয়ার মজাই যেন আলাদা। বেশ কয়েকবার বের হয়ে সে বুঝতে পেরেছে। নৌকার অপর প্রান্তে সম্পান বসে আছে বইটা হাতে, আর ওর কোল ঘেঁষে বসেছে বিন্দু। পরনে পরি দেওয়া মখমলের কাপড়টা বেনি করে তাতে ফিতাও গুজেছে। সম্পান আজকে মুগ্ধ হয়ে দেখছে তার পদ্ম রানীকে, আর বিন্দু বারবার লাজুক হাসছে। ছোঁয়ের কারণে ওপাশে বসে থাকা পরীকে ওরা দেখতে পারছে না। ওরা নিজেদের মতো সময় কাটাচ্ছে, আর পরীকে একা ছেড়ে দিয়েছে। একাধারে পানিতে পা ভিজিয়ে যাচ্ছে পরী। ইচ্ছে করছে শব্দ করে হাসতে, কিন্তু ওর মাঝে ওকে বারণ করে দিয়েছে জোরে হাসতে। সেজন্য হাসতেও পারছে না সে। তবে প্রকৃতি যেন আজ পরীর জন্যই সেজেছে। তাদের প্রধান কাজই যেন পরীকে খুশি করা। পরী পা ডোবাতে ডোবাতে হাঁকছে আলো, ও সম্পান মাঝি, ও পদ্মার রাজা, তোমার রানীরে ঘরে তুলবা কবে? ওপাশ থেকে সম্পন্ন জোর গলায় বলল, বন্যা যাক, তারপর শহরে যাবো কামে। যদি কাম পাই তাইলে এই শীতের মধ্যে ঘরে তুলব বিন্দুরে। সম্পানের কথায় লাজুক হাসি বিন্দু। মুক্ত ঝরা সেই হাসিতে বরাবরের মতো এবারও মুগ্ধ নয়নি দেখে সম্পান। পরী আরও কিছু বলতে নিলে দূর থেকে নৌকা আসতে দেখে তাড়াতাড়ি ছয়ের ভেতর ঢুকে পড়ে। বিন্দুও পরীর দেখা দেখি ছয়ের ভেতর পরীর পাশে গিয়ে বসে। নৌকা কাছে আসতেই শায়েরের গলার আওয়াজটা ভেসে আসে, আরে সম্পান, তুমি? যাক, ভালোই হয়েছে। আমাকে জমিদার বাড়িতে নিয়ে চলো। শায়েরের কথায় একটু ভয় পেল সম্পান। পরী তো ছয়ের ভেতরে, বিন্দুকে নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু পরীকে যদি শায়ের চিনে ফেলে? শায়ের আদৌ পরীকে কখনো দেখেছি কিনা তা সম্পান জানে না। তবুও ভেতর ভেতর একটু সন্দেহ ঘুরপাক খাচ্ছে সম্পানের। শায়ের লাফিয়ে সম্পানের নৌকায় চড়ে বসে। বৈঠক ঘর আর অন্তর্মহলের মাঝে একটু দেওয়াল বাঁধানো। আসিফের ঘাড়ে পা রেখে দেওয়াল টপকে অন্তর্মহল ঢুকলো নাইম। শেখরও নাইমকে অনুসরণ করে ঢুকলো, কিন্তু আসিফের সাহসে কোলায় না। পরীর হাতে ধরা খেয়ে সে উত্তম মাধ্যম খেতে চায় না। যদি ওরা ধরা পড়ে যায় তাহলে সাহায্য করার জন্য ওর শাস্তি কম হলেও হতে পারে। এইভাবে উপরাওয়ালাকে এক মনে ডেকে যাচ্ছে আসিফ। পরীর বুদ্ধিমত্তা দেখে আসিফ বুঝে গেছে যে হয়তো আজকে কিছু একটা হবে। ওরা হয়তো ধরা খাবে। বনের পানিতে ভেসে আসা কচুরি পানাগুলোর দিকে এক মনে তাকিয়ে আছে শায়ের। গভীর চিন্তায় সে যেন ডুবে আছে। তার ভাবখানা আকাশের চাঁদটাও যেন বুঝতে পারছে না। সম্পান নৌকা ঘুরিয়েছে জমিদার বাড়ির দিকে। সোয়ের ভেতরে বিন্দু সহ আরেকজনকে দেখে শায়ের সেদিকে পা বাড়েনি। বাইরে এসে সোয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথাও সে নিজ ইচ্ছায় বলেনি। সম্পনের কথা শুধু হু হা করেছে। শায়ের আশাতে ওরা তিনজনই বিরক্ত। সুন্দর মুহূর্তটাকে দিল শেষ করে, কিন্তু মুখে কেউই কিছু বলল না। পরীর মাথাটা গরম হয়ে আছে। ইচ্ছে করছে এই ছেলেটাকে এখন ধাক্কা মেরে বন্যার পানিতে ভাসিয়ে দিতে। অনেকদিন পর সে লোকচক্ষুর আড়ালে বাড়ি থেকে বের হয়েছে, আর ওর সব আশা আকাঙ্ক্ষা শায়ের শেষ করে দিল। পরী এসব ভাবনার মাঝেই শায়ের বলে উঠল, তোমাদের বিরক্ত করলাম তাই না সম্পান?
চকিতে তাকালো সম্পান, মুখে সামান্য হাসি ঝুলিয়ে সে বলল, না সাহেব, এইটাই তো আমার কাম। সে শব্দ করে হেসে উঠল, ঘাড় ঘুরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বলল, মুখে না বলো, মনে মনে তুমি ঠিকই বিরক্ত হয়েছ। যাই হোক, বিন্দুকে আর বাপের বাড়িতে না রেখে শ্বশুর বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো, তাহলে দেখবে আমার মতো আর কেউ তোমাদের বিরক্ত করতে আসবে না, আর তোমাদেরও লুকিয়ে ঘুরতে যেতে হবে না।